আজ 3 দিন হলো আমাকে ছেড়ে তুমি চলে গেছো। অবশ্য চলে গেছোই বা বলছি কেন, তুই তো আছো আছো এই বাড়িতে, এই ঘরে, আমার কাছে, আমার পাশে তুমি সব সময় আছো সৈকত, সব সময়। আচ্ছা সৈকত, আমার কি কোথাও ভুল হচ্ছে? আমি কি কোথাও ভুল করছি? কেন আয়ুষীকে আমি বোঝাতে পারছি না বলো তো, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? ও তো অবুঝ নয়, ও তো দেখেছে তুমি কি অসম্ভব যন্ত্রণা পেয়েছো, তাহলে কেন সবকিছুকে আড়াল করার চেষ্টা করছে? কেন সেটা তুমি বুঝতে পারছো না জাম্মা? দিভাইয়ের কাছে জিজু ও শ্বশুরবাড়ির ফ্যামিলি বেশি ইম্পর্ট্যান্ট। জেঠুর কি হলো না হলো সেটা নিয়ে যে কোনো ভাবা দরকার সেটাই ও মনে করে না। বিয়ের পর দিভাই অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক। না রে মেঘলা, আয়ুষীর অবস্থা তো আমাদের সবার থেকে বেশি ক্রিটিক্যাল। তুই কি ভাবছিস জেঠুর জন্য কম কষ্ট পেয়েছে? কিন্তু অগ্নি ওর স্বামী, তাই অগ্নিকে নিয়ে ও এখন একটু বেশি কনসার্ন। অগ্নি সবকিছুর মধ্যে জড়িয়ে পড়েছে বলে সব এভিডেন্স জিজুর আগেনস্টে, আর সমস্ত এভিডেন্স থেকে বোঝা যাচ্ছে যে জিজুই খুনি। যে ছোট্ট কথাটা তুমি আমি মা বাবা সবাই বুঝতে পারছি, সেটা দিভাই কেন বুঝতে পারছে না বলো তো? কারণ দিভাইয়ের এখন একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে জিজুকে সেভ করা। আর তার জন্য কিন্তু ও তোমার আগেনস্টেও যেতে পারে। মিলর্ড, সেদিন রাত্রে অগ্নি নয়, গাড়িটা ড্রাইভ করছিলাম আমি। মিস্টার দেবরায়ের অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী, অগ্নি চ্যাটার্জি নির্দোষ। মিলর্ড, ওর একটা কথাও বিশ্বাস করবেন না, ও সব মিথ্যে, ভুল। শুধুমাত্র আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য ও সব দায় নিজের ঘাড়ে নিচ্ছে। সত্যিই কি বিয়ের দিন রাতে সৌভিকদাই গাড়িটা চালাচ্ছিল? তার মানে অগ্নি সৌভিকদাকে বাঁচানোর জন্য সমস্ত সত্যি আমার কাছ থেকে এতদিন গোপন করেছে। কিন্তু তাহলে ছোট মামুর বিয়ের দিন হঠাৎ অগ্নি নার্সিংহোমে গিয়েছিল কেন? কি এমন দরকার ছিল যেটা সবার কাছ থেকে চেপে রাখতে হলো? অগ্নির অতীতটাকে সবাই মিলে আমার কাছ থেকে আড়াল করে রাখতে চায় কেন? কাকিমণি, ভোলাতা, কিন্তু এভাবে তো শুধু জটিলতাই বাড়ছে। অগ্নি আরো বেশি করে সমস্যায় জড়িয়ে পড়ছে। সমস্ত এভিডেন্স এখন অগ্নির এগেনস্টে চলে গেছে। মায়ের ওর প্রতি সন্দেহটাও তো দিন দিন দানা বাঁধছে। অগ্নি যদি সত্যিই নির্দোষ হয়, আমি বা ওকে বাঁচাবো কি করে? হ্যাঁ হ্যাঁ, উনি নিশ্চয়ই আমাকে হেল্প করবেন, নিশ্চয়ই করবেন। আমায় আজই যেতে হবে। সকালে দেখলে না কিভাবে ও তোমার সঙ্গে ঝগড়া করলো? ওনা তোমাকে প্রমিস করেছিল কোর্টে যাবে না, ঠিক তো কোর্টে চলে গেল। বিয়ের পর যে মেয়েরা এতটা সেলফিশ হতে পারে না। তোমাকে আমি কতবার বারণ করেছি এইসব কথা আলোচনা করতে? কতবার বলতে হবে তোমাকে এক কথা? না, মোহনা ছেলে মানুষ বলে ফেলেছে, ছেড়ে দাও। যে মা, তুমি মাকে বুঝিয়ে বলো তো, যেগুলো আমি বললাম সেগুলো কি ভুল? কোনটা ঠিক কোনটা ভুল সেটা তুমি ঠিক করবে না মেঘলা। সারাদিন এইসব নিয়ে অনেকবার অনেক কথা হয়েছে, একদিনে কিছু সমাধান হয় না। তুমি নিজের ঘরে যাও মেঘলা, চেঞ্জ করে রেস্ট নাও। তোমার জেম্মাকে একটু একা থাকতে দাও। কি হলো, যাও।
দিদিভাই, তুমি মেঘলার কথা কোনো গুরুত্ব দিও না। সব ব্যাপারে এত বেশি ইনভলভ হয়ে পড়ছে না। আমি তো বেশ, মেঘলার কথা আমি গুরুত্ব দিলাম না মোহনা, কিন্তু যেটা নিজে চোখে দেখেছি, নিজে কানে শুনেছি, সেটাকে এড়িয়ে যাই কি করে বলো তো? তুমি আমায় বলো না মোহনা, আয়ুষী কি চাইছে? ওর বাবার খুনি শাস্তি পাক, এটা ও চায় না? শুধুমাত্র বিয়ে হয়ে গেছে বলে আমরা সবাই ওর কাছে এত বড় হয়ে গেলাম। ওর স্বামী, ওর সংসার, এই সংস্কারগুলো ওর কাছে এত বড় হয়ে গেল। সৈকত নেই, সারাটা দিন আমার কি একা একা লাগে বলো তো? আয়ুষী সেই কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমার সারাটা দিন একা একা বাড়িতে থাকতে ভালো লাগে বলো তো? কেউ তো আমার কথা বোঝে না, আমি কি করে বাঁচবো? আয়ুষীকে ছেড়ে আমি কি করে থাকবো মোহনা? মামা বাবু আপনি? হ্যাঁ গো মা, আমি কোর্ট চত্বর থেকে আপন পর সমস্ত লোকজনকে ছেড়ে যখন তুমি বেরিয়ে গেলে, তখনই বুঝতে পেরেছি যে কোনো নিরিবিলি জায়গায় বসে তুমি চোখের জল ফেলছ। দেখো, আজ তোমায় বলতে আমার কোনো দ্বিধা নেই। একদিন তো এই সমস্ত থানা, পুলিশ, কোর্ট কাচারি, আদালত অনেক ঘেটেছি মা। অনুচিত জায়গা, অপবিত্র জায়গা, সে স্থান তোমার নয়। ভালোই করেছো তুমি এখানে এসে বসে আছো, খুব ভালো করেছো। আরে বাবা, আমি তো সেদিনই বুঝতে পেরেছিলাম আমার উর্বি মায়ের বিয়ের দিন তুমি না থাকলে বাপ মেয়েকে তো পথে বসতে হতো, তাই না? সেদিনই আমি বুঝেছিলাম তুমি তুমি একদম অন্যরকম। গড্ডালিকা স্রোতে ভেসে যাওয়ার মেয়ে তুমি নও। আরে বাবা, কোন বংশের মেয়ে সে তো দেখতে হবে, তাই না? যাকে চলো বাড়ি চলো। আসলে মামা বাবু, এই দেখো মা, জীবনে তো নানা রকম ঝড়ঝঞ্ঝা থাকবে, সেগুলো মেনেও নিতে হবে। সন্ধে হয়ে আসছে, দেখো পাখিরা সব দল বেঁধে বাসায় ফিরে আসছে। বাসাই তো একমাত্র শান্তির জায়গা মা। চলো চলো মা। আজ থাক মামা বাবু, সে কি মা? আমায় অনেক কাজ সারতে হবে। জীবনে এক একটা সময় আসে যখন মানুষকে একাই পথ চলতে হয়। আপনি যান মামা বাবু। বাবা, এবারই তেজ তো কম নয়, ল্যাংচাবে তবু ভাঙবে না। হ্যাঁ, আমার নাম চন্দন ভাগনাবু। মুখের কথা যখন চিড়ে ভিজছে না, তখন আর কি করি বলো? তোমার দশাও তোমার মায়ের মতনই হাফসোল করে ছাড়তে হবে দেখছি। মা, মা গো মা তারা, এই হাত দিয়ে আর কত কি করাবি তুই? হাত না কম্পিউটারের মাউস করে ফেললি। আমার কাছ থেকে চোখের জল লুকোচ্ছ ময়ূক? কতদিন লুকোবে? জানি না মোহনা, দাদাকে বাঁচাতে পারলাম না। এটা এটা বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ফেলিওর। ময়ূক প্লিজ, দাদাভাই কিন্তু তোমার ট্রিটমেন্টেই রেসপন্স করছিল। দাদাভাইয়ের মৃত্যুটা তো স্বাভাবিক নয়। আমি জানি মোহনা, আমি জানি। সেদিন আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল, না হলে কেউ নার্সিং হোমের ভেতরে ঢুকে এভাবে। আচ্ছা মোহনা,
সেদিন যদি দাদাকে নার্সিংহোমে একা রেখে না চলে যেতাম তাহলে হয়তো এরকম একটা ঘটনা ঘটতো না, বলো? বলছো বারবার? সেদিন নার্সিংহোমে সিকিউরিটি যথেষ্ট টাইট ছিল। তাছাড়া আমরা কেউ দুঃস্বপ্নেও কোনোদিনও ভাবতে পেরেছি দাদা ভাইয়ের সঙ্গে এরকম কেউ। কেন শুধু শুধু নিজেকে দোষারোপ করছো ময়ূক? এতদিন ধরে বাড়ির মধ্যে বসে রয়েছো, আমি বলি কি তুমি তুমি কাল থেকে আবার নার্সিংহোম যাও না ময়ূক, বেটার লাগবে, তুমি দেখো। না মনা, না, দাদা চলে যাওয়ার পর নার্সিংহোমটা আমার কাছে নাইট মেয়ার হয়ে গেছে। এভাবে বললে চলবে না। তোমার মনের কি অবস্থা এখন আমি কি সেটা বুঝতে পারছি না, কিন্তু তুমি দেখো একবার কাজের মধ্যে ঢুকে গেলে সময়ের সঙ্গে সঙ্গে মনটা ঠিক শান্ত হয়ে যাবে। আমার দিকে তাকাও, আমার কি ভালো লাগছে বলো এই অবস্থায় দিদিভাইকে বাড়িতে একা ফেলে রোজ কোর্টে ছুটতে? কিন্তু কিছু করার নেই, দাদা ভাইয়ের সঙ্গে যে অন্যায়টা করেছে তাকে তো খুঁজে বের করতেই হবে। হয় দিদিভাই, না হয় আয়ুষী, কেউ তো একটা ঠিক। কোনটা ঠিক, কে ঠিক বলছে সেটা খুঁজে বের করার দায়িত্ব তো আমার। কিন্তু বৌদি তো আর নার্সিংহোমে যাবে না, তাই না? এই অবস্থায় দিদিভাইকে তো বলাও উচিত না। কয়েকটা দিন যাক, দিদিভাই নিজের মনটাকে একটু শান্ত করুক, ঠিক করুক, তারপর না হয় যেটা ইচ্ছে করবে, যেটাতে মন সায় দেবে সেটা করবে। কিন্তু ময়ূক, তুমিও না গেলে নার্সিংহোমে সামাল দেওয়ার তো আর কেউ নেই। তাছাড়া দাদাভাই যে প্রজেক্টটা প্ল্যান করেছিল সেটাও তো আনটাচড পড়ে রয়েছে। সেটাও যদি শুরু করতে পারো, এইটুকু তো সান্ত্বনা আমাদের থাকবে যে দাদাভাইয়ের একটা স্বপ্ন অন্তত আমরা পূরণ। হ্যালো, এমার্জেন্সি? কি নার্সিংহোমে কিছু? মোহনা, আমাকে একবার নার্সিংহোমে বেরোতে হবে। ঠিক আছে, তুমি তৈরি হও, আমি গাড়ি বের করতে বলছি। ঠিক আছে। এই যে খেয়ে নিন, কম করে 14 বছর এই খাবারই খেতে হবে। খেয়ে নিন যত সব। কেন আমি আয়ুষীকে বোঝাতে পারলাম না সত্যিটা? তুমি বিশ্বাস করো আয়ুষী, আমি নির্দোষ। আমি খুব করিনি, আমি করতে পারি না। যে তোমার মৃত্যুর জন্য দায়ী, তার চরমতম শাস্তি হবে। আমি তোমার সামনে হাত জোড় করি আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। তুমি চুপ করে আছো কেন? তোমার আমাকে বিশ্বাস হয় না? তোমার কি মনে হয় আমি এটা করতে পারি? আয়ুষী, আমি কিছু করিনি আয়ুষী। বারবার অদৃষ্ট আমায় কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। আমার কাছের মানুষগুলো সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে, কাঁদছে। আমি কোথায় গিয়ে একটু চিৎকার করে কাঁদবো? কোথায়?
কল করে একটা বেয়াই বাড়ি পেয়েছি। আমার ছেলের জীবনটা নিয়ে একেবারে ছেলে খেলা করছে। বলেছিলাম না তোদের, কি বলেছিলাম তো যে তোরা কেউ কিচ্ছু করতে পারবি না। দেখলি তো, বাড়ি শুধু সবাই মিলে কোর্টে গিয়েও আমার ছেলেটাকে ছাড়িয়ে আনতে পারবি না। কি বলছিস দিদি? আচ্ছা দিদি, অগ্নি কি শুধুমাত্র তো নিজের ছেলে? আমাদের আমাদের কারো কেউ নয় অগ্নি। আমরা কেউ চেষ্টা করছি না অগ্নিকে ছাড়ানোর জন্য। এই তো সবিক নিজে গিয়ে। তোরা কি কি করছিস আমার ভালো করে জানা আছে। আমাকে সবাই মিলে ঘরে আটকে রাখলি। শেষ বেলায় যখন গিয়ে পৌঁছলাম, ছেলেটাকে চোখের দেখাও দেখতে পেলাম না। এই সব কিছু নষ্টের মূলে হচ্ছে ওই মোহনা। আমি জানি, তা না হলে অসভ্যের মতন কালো কোট গায়ে দিয়ে বাজার ভর্তি লোকের সামনেও ভাবে সওয়াল জবাব করে। ওর নিশ্চয়ই কোনো একটা স্বার্থ আছে অগ্নিকে খুনি প্রমাণিত করার পেছনে। ওই মোহনাই ও বাড়ির সব সম্পত্তি হাতাবে। মিলিয়ে নিস তোরা। আচ্ছা দিদি, তুমি কি শুরু করলে বলো দেখি? হ্যাঁ, খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছো। এইভাবে চেঁচামেচি করলে শরীরটা টিকবে? বলো দেখি। আরে বাবা, দেওর দাদারা তো ওখানে আছেন, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন ওনারা। আর তাছাড়া আয়ুষী তো নিজের মুখে তোমাকে কথা দিয়েছে যে আয়ুষী অগ্নিকে ছাড়াবার জন্য কিছু একটা ব্যবস্থা করবে। আয়ুষী? ওই আয়ুষীর নাম মুখে আনবি না। ও বাড়ির সবকটা লোক অগ্নির পেছনে আটঘাট বেঁধে লেগেছে। তবে তোরাও শুনে নে, এক মাঘে শীত যায় না। সুসময় আমাদেরও আসবে রে। দিদি শোন দিদি, তুই প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা কর দিদি, একটু বোঝার চেষ্টা কর। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে প্রত্যেকটা এভিডেন্স অগ্নির এগেনস্টে। এখন এখন আমাদের কারোর পক্ষে সম্ভব নয় অগ্নিকে বেল পাওয়ানো। দেশে তো একটা ল অ্যান্ড অর্ডার বলে একটা বস্তু আছে নাকি? চুপ কর। তোর এই সাক্ষী প্রমাণ, আইন আদালত ওসব আমাকে বোঝাতে আসিস না। আমার তো মায়ের মন, আমি জানি আমার ছেলেটা একদম নির্দোষ। ওরা ওরা সবাই মিলে আমার ছেলেটাকে কষ্ট দিচ্ছে। বড় মা প্লিজ। আরে ওই তো দাদাও চলে এসেছে। হ্যাঁ রে, তুই কাউকে কিছু না বলে হঠাৎ করে কোথায় চলে গেলি? হ্যাঁ মানে আমাকে হঠাৎ করেই বেরিয়ে পড়তে হয়েছিল, তোমাদের জানাতে পারিনি। ওই দাদা ভাইয়ের অফিস থেকে একটা আর্জেন্ট ফোন এসেছিল, একজন ইম্পর্টেন্ট ক্লায়েন্ট ওয়েট করছিলেন, তাই আমাকেই ছুটতে হলো। আচ্ছা, অগ্নির ব্যবসা তুই কি বুঝিস বল দেখি? হ্যাঁ বুঝি তো না, কিন্তু দাদা ভাইয়ের এই অরফানেজের প্রজেক্টটা আমি একটু জানি। আসলে বড় মা, এই গভর্নমেন্টের প্রজেক্ট তো সময় সময় প্রোগ্রেস রিপোর্ট দিতে হয়, আর দাদা ভাই নেই বলে সেটা করা হচ্ছে না। এখন যা জানলাম যে কাজটা যদি আমরা কমপ্লিট না করতে পারি, তাহলে হয়তো ওরা দাদা ভাইয়ের এগেনস্টে কেস করে দেবে। আসতে পারি মিস্টার সিনহা? বলছি ভেতরে আসতে পারি? পারেন।